সৌম্যর কথা বলছিলেন মিডল অর্ডারে তিনি আপনি তাকে চিন্তা করছেন। সৌম্য তো সবসময় ওপেনিংয়ে খেলেন, জি, তো ওপেনিং একজন ব্যাটারকে আবার মিডল অর্ডারে নিয়ে সেটা আরেকটা বুমেরাং হবে এটা কিনা? বুমেরাং হওয়ার আশঙ্কা তো থেকেই যায়, কিন্তু সৌম্যর যদি আপনি আন্ডার-19 থেকে গ্রুমিংটা দেখেন, ইভেন ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু উনি 6-5-এ খেলে গেছেন, এমন না যে এটা তার জন্য নতুন কোনো স্পট। বরং কিছু সময় বাংলাদেশে যে এই যে মিডল অর্ডারে যে মানে মুশফিকুর রহিমদের সরে যাওয়ার পর থেকে আমাদের মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারে বেশ একটা যুদ্ধ চলে স্পিনটা সামাল দিয়ে। এক হৃদয় যদি এক জায়গায় খেলেন, আরেকজন তাকে যে সাপোর্ট দিবেন, সেই জায়গাটা ইদানিং ধরে আমরা গত 1-1.5 বছর ধরে দেখছি যে বেশ আমরা ধুঁকছি। তো সেই জায়গায় সৌম্য থাকলে যেটা হতে পারে, লেফট রাইট কম্বিনেশনটা হয়তো বা চিন্তা করতে পারে। এটা যদিও অনেক বেশি ভেবে বলা, যদি আফিফকে আরেকটা সুযোগ দেওয়া উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এই সিরিজটাই তাকে নেওয়া হয়েছে একবার টেস্টেড হওয়ার জন্য। যদি সে এখানে প্রমাণ না করতে পারে, তাহলে কিন্তু বেশ দীর্ঘ সময়ের জন্য তাকে বাইরে চলে যেতে হবে। তো আমার মনে হয় যদি হয় আফিফ যদি শেষ পর্যন্ত অনেক সমীকরণে বাদ পড়েন, তাহলে সেক্ষেত্রে সৌম্য খেলবেন, তার তো মিডিয়াম পেসটা আছেই। সব কিছু মিলিয়ে হয়তো বা টিম ম্যানেজমেন্ট কী চিন্তা করে, এটা খুবই একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে। আফিফের কথা বলছিলেন, দীর্ঘ সময় পরে আসলে তিনি সুযোগ পেয়েছেন। লাস্ট পাকিস্তান সিরিজে সুযোগ পেয়েছিলেন, আবার এই সিরিজেও আছেন। যতটুকু শুনছি যে তিনি হয়তো আরেকটা সুযোগ পাবেন। কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারের যে অবস্থা, আমার একটা স্টেট মনে পড়েছে, গত 1 বছর ধরে এই মিডল অর্ডারে বাংলাদেশ, যদি আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলা 20টা দলের কথা চিন্তা করেন, বাংলাদেশ 19তম অবস্থান আছে বাংলাদেশের মিডল অর্ডার। তো সেই জায়গায় আসলে এই জায়গায় সমাধানটা কি? আপনার তাহিদ কথা বলছিলেন, তিনি বেশ কয়েকটা 50 করেছেন, এই জায়গায় এখন পর্যন্ত তিনি ভালো, কিন্তু তিনিও ইনিংসগুলোকে লম্বা করতে পারছেন না। আমরা যেটা সাকিব, মুশফিক কিংবা মাহমুদুল্লাহদের কাছ থেকে পেয়েছি মিডল অর্ডারে, এই জায়গায় আসলে করণীয়টা কি? আসলে করণীয় বলতে আসলে ক্রিকেটাররা জানে কি করতে হবে, রানটাই করতে হবে। আর আপনি স্কিল সেট থেকে শুরু করে আমার মনে হয় না সেই জায়গাতে কোনো সমস্যা আছে। মোটিভেশনসটাই একটু মনে হয় নড়বড়ে। আর আপনি জানেন ক্রিকেটের বাইরের এত বেশি অক্রিকেটীয় ব্যাপার নিয়ে গত 8টা মাস বাংলাদেশ ক্রিকেট এত ব্যস্ত অবস্থায় গেছে যে ক্রিকেটারদের নিজেদেরই ফোকাস নষ্ট হয়ে গেছে। এই যদি ঢাকা প্রিমিয়ার লিগের কথাটাও বলেন, বোর্ড সভাপতি খুব মানে তোড়জোড় করে একরকম ঢাকা প্রিমিয়ার লিগটা করাচ্ছেন, একটু আগে আপনাদের প্রতিবেদনও দেখলাম। তো এই যদি অবস্থা হয়, তো ক্রিকেটারদের নজর তো একটু শিফট হবে। এখানে একটাই করার আছে, যে সবচেয়ে বড় মানে আপনার অনুপ্রেরণার জায়গা হতে পারে আপনি যখন হারার একদম শেষ বিন্দুতে দাঁড়িয়ে যাবেন বা দেয়ালের একদম পিঠ থেকে যাবে, তখন আপনি বাউন্স ব্যাক করার চেষ্টা করবেন। এই একটা বড় জায়গা যে বাংলাদেশ হয়তোবা নিজের মাঠে এম্বারেসমেন্ট থেকে বাঁচার জন্যই সবচেয়ে বড় চেষ্টাটা করবে। তখন এটা বাড়তি এনকারেজমেন্ট হিসেবে হয়তোবা অনেক ক্রিকেটারের বা ব্যাটারদের, বিশেষ করে ব্যাটিংটাই বাংলাদেশকে ভোগাচ্ছে মিডল অর্ডারে। এটা আসলে স্পিন খেলতে না পারার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে প্রয়োগের জায়গাটা, পার্টনারশিপটা খুব কম হচ্ছে। এই জায়গাটা যদি পার্টনারশিপটা আমাদের যদি কার্যকর পার্টনারশিপ হতো, এখন পার্টনারশিপ তো 150 হতে হবে না, যদি কার্যকর পার্টনারশিপ 70, 80 বা 100 হয়, 2-3টা পার্টনারশিপ হয়, তখন রানটা প্রথমে ব্যাট করলে হয়তো বা একটা ভালো একটা সম্মানজনক জায়গায় যায়। এখনও যদি সম্মানজনক শব্দটা ব্যবহার করতে হয়, এটা খুব অসম্মানজনক। বাট এখন কনসিডারিং দ্য রিসেন্ট পারফরমেন্স অফ বাংলাদেশ, আমাকে এটা ধরেই নিতে হচ্ছে যে অ্যাসিড টেস্ট, বাংলাদেশ হয়তো বা এই অ্যাসিড টেস্টের জন্য মানে রেডি ছিল না। বাট আলটিমেটলি তারা নিজেদের একেবারে এমন জায়গায় নিয়ে গেছে প্রথম ম্যাচে হারের পর, এখন তাদের আসলে ওই অ্যাসিড টেস্ট পার না হওয়া পর্যন্ত নিজেদেরও স্বস্তি ফিরে পাবে না।